তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গণিত একাডেমি ইউটিউব চ্যানেলে। দেখো, আজকে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এই ভিডিওটা অনুপাত এবং সমানুপাতের, এটা আমাদের 4 নম্বর ভিডিও। আর এই ভিডিওর মাধ্যমে আমরা অনুপাত এবং সমানুপাতের উপরে খুবই গুরুত্বপূর্ণ তিনটে টাইপের অঙ্ক দেখব। তো এই টাইপের অঙ্ক সাধারণত বিশেষভাবে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি চ্যানেলে প্রথমবার এসে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা যাক প্রথম টাইপের অঙ্ক। আমাদের ফার্স্ট টাইপের অঙ্ক কী বলেছে, দেখো প্রথম অঙ্কটা কী বলেছে। বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 3:5 হলে কোন প্রকার মুদ্রা কয়টি আছে। তো এই ধরনের অঙ্ক করার জন্য দেখো আমাদের এখানে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে মূল্যের অনুপাত দেওয়া আছে না সংখ্যার অনুপাত দেওয়া আছে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাই। আমাদের এখানে দেখো মূল্যের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে মূল্যের অনুপাত, আর এখানে দেওয়া আছে কি সংখ্যা, ঠিক আছে। আমাদের এই জিনিসটা উল্টো পাল্টা করে দেবে। অর্থাৎ এখানে যদি সংখ্যা দেয় এখানে মূল্য দেবে, মূল্যের অনুপাত দেবে। আর যদি এখানে সংখ্যার অনুপাত দেয় তাহলে এখানে মোট টাকার পরিমাণ দেবে, অর্থাৎ মূল্য কত হবে সেটা দেবে। তো এই দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে, তাহলে অঙ্কটা করে ফেলতে পারবে। দেখো 1 টাকা এক টাকা আর 50 পয়সা, এই দুটোর অনুপাত কত দেওয়া আছে? এই দুটোর অনুপাত দেওয়া আছে 3:5। তাহলে দেখো 1 টাকার একটা 1 টাকার মুদ্রার হচ্ছে মূল্য হচ্ছে 1 টাকা, আর দুটো 50 পয়সা মিলিয়ে কিন্তু 1 টাকা হবে। তাহলে 50 পয়সার যে ভ্যালু আছে 5, ঠিক আছে। তাহলে এখানে আর সংখ্যা দেওয়া আছে না, তাহলে এখান থেকে আমরা যদি এটা সংখ্যার অনুপাত বের করতে চাই, তাহলে কি করে বের করব? সংখ্যার অনুপাত দেখো, সংখ্যার অনুপাত যদি বের করতে চাই তাহলে এটাকে কি করব, আমরা 1 দিয়ে গুণ করব, কারণ একটা এলো হচ্ছে 1 টাকা, আর 50 পয়সা কটা, দুটো 50 পয়সা মিলিয়ে কত হচ্ছে 1 টাকা হবে। তাহলে এখানে মূল্য দেওয়া আছে 50 পয়সার ভ্যালু হচ্ছে 5টা, তাহলে 50 পয়সার সংখ্যার পরিমাণ কত হবে? নিশ্চয়ই একে 2 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ মূল্যর অনুপাত থেকে আমাদের যদি সংখ্যাতে বের করতে হয় তাহলে আমাদের গুণ করতে হয়। আর ঠিক উল্টো রকমভাবে যদি আমাদের এখানে সংখ্যা দেওয়া থাকে তার থেকে যদি আমরা মূল্যের অনুপাতে যাই তাহলে আমাদের ভাগ করতে হবে অ্যাকর্ডিং টু, মানে কোনটা 25 পয়সা আছে না 50 পয়সা আছে না 1 টাকা না 2 টাকা, কী অনুসারে আছে সেই অনুসারে করতে হবে। তাহলে দেখো এখানে এটার অনুপাত 3 অক্ষে 3, আর এটা হচ্ছে 5 দুগুণে 10। তাহলে টোটাল আমাদের কত হচ্ছে? 10 আর 3 13। তাহলে মূল্যের 1 টাকা আর 50 পয়সা এদের সংখ্যার অনুপাত হচ্ছে 3:10। মানে মোট আমি বলতে পারি যে মোট আমাদের 13 ইউনিট, ঠিক আছে। তাহলে কি হলো দেখো 13 ইউনিট, সেটা সমান সমান আমাদের মোট দেওয়া আছে কত? 52খানা মুদ্রা আছে। তাহলে 13 ইউনিট মানে 52, তাহলে 1 ইউনিট মানে কত হবে? 4, কারণ 4 13 52। 1 ইউনিট মানে 4 যখন পেয়ে গেলাম, তাহলে আমাদের সংখ্যা 1 টাকার সংখ্যা কতগুলো আছে? 12টা, আর 50 পয়সার সংখ্যা কত আছে? 4 দিয়ে 40টা। তাহলে কত পেলাম? 1 টাকার মুদ্রা আছে 12টা, আর 50 পয়সার মুদ্রা আছে কত? 40টা। তাহলে কোথায় আছে অ্যান্সার? দেখো অপশান সিতে আছে। দেখো বলেছে কোন প্রকার মুদ্রা কটি আছে। তাহলে অপশান সিতে আছে। দেখো 1 টাকার মুদ্রা 12টা, আর হচ্ছে 50 পয়সার মুদ্রা আছে 40টা। কারণ এখানে 1 টাকা আগে আছে, 50 পয়সা পরে আছে, তাহলে 1 টাকাটা আগে নিতে হবে, 50 পয়সাটা পরে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা কীভাবে আছে। চলো আর একটা অঙ্ক দেখি 2 নম্বরে কী বলেছে। বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। অর্থাৎ এখানে মুদ্রার সংখ্যা দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই মূল্যের অনুপাত দেওয়া থাকবে। দেখো তাই আছে, তাহলে তাদের মূল্যের অনুপাত কত আছে? 5:3:2। তাহলে কোন প্রকার মুদ্রা কটি আছে? তাহলে মুদ্রার অনুপাত কত দেওয়া আছে? আমরা কত? 5:3:2। কী কী আছে? 1 টাকা আছে, 50 পয়সা আছে, 25 পয়সা আছে। তাহলে দেখো 1 টাকার মূল্য হচ্ছে 1 টাকা। এবার দুটো 50 পয়সা মিলে হবে আমাদের 1 টাকা, আর 4খানা 25 পয়সা মিলে হবে কত? 1 টাকা। তাহলে এদের যদি সংখ্যার অনুপাত বের করতে চাই, সংখ্যার অনুপাত বের করলে কত হবে? তাহলে গুণ করতে হবে। 5কে 1 দিয়ে গুণ করবো, 1 টাকার অনুপাত যেটা আছে। 50 পয়সার অনুপাত যেটা আছে তাকে আমরা 2 দিয়ে গুণ করবো, কারণ দুটো 50 পয়সা মিলে আমাদের 1 টাকা হবে। আর 25 পয়সার অনুপাত যেটা আছে সেটাকে আমরা কত? 4 দিয়ে গুণ করব, কারণ 4টে 25 পয়সা মিলে 1 টাকা হবে। তাহলে টোটাল আমাদের কত হচ্ছে অনুপাতটা? সংখ্যার অনুপাত 5:6:8। তাহলে 5:6:8। তাহলে দেখো এখানে 5 ইউনিট, এখানে 6 ইউনিট, আর এখানে 8 ইউনিট। টোটাল কত ইউনিট হচ্ছে? টোটাল কত? 8 আর 6 14 আর 5 19 টোটাল। তাহলে আমাদের মোট হচ্ছে আমাদের 19 ইউনিট। 19 ইউনিট মানে হচ্ছে 570। তাহলে 1 ইউনিট মানে কত? 3 19 57 30। তাহলে 1 ইউনিট মানে 30। তাহলে টোটাল আমরা বলতে পারি যে 1 টাকার মুদ্রা আছে কত? 1 টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে 150টা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? 3 6 18 180টা।
আর 25 পয়সার মুদ্রা আছে কত 3 × 24 240টা। তাহলে আমাদের এখানে প্রশ্ন কী আছে বলেছে কোন প্রকার মুদ্রা কয়টি আছে, তাহলে 150, 180 আর 240। 150, 180, 240 কোথায় আছে দেখো অপশান বিতে আছে, দেখো অপশান বিতে আছে 150, 180, 240। তাহলে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? পরের কোশ্চেনে দেখো কী বলেছে 3 দাগের, বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। এবার টাকা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা পেলাম যে মোট 180 টাকা আছে আর তাদের সংখ্যার অনুপাত দেওয়া আছে কত, সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:5 হলে 50 পয়সার সংখ্যা কত। সংখ্যার অনুপাতটা দেওয়া আছে এখানে, সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:4। দেখো সংখ্যা দেওয়া আছে, তাহলে এখানে টাকা দেওয়া আছে, তাহলে সংখ্যা থেকে আমাদের টাকায় নিয়ে যেতে হবে। তাহলে সংখ্যা, এখন দেখো সংখ্যা থেকে যদি টাকায় নিয়ে যেতে হয় তাহলে আমাদের ভাগ করতে হয়। কী কী আছে 1 টাকা, 1 টাকাকে নিশ্চয়ই তাহলে 1 দিয়ে ভাগ হবে। আর 50 পয়সা, 50 পয়সা দুটো 50 পয়সা যেহেতু 1 টাকা হয় তাহলে 50 পয়সাকে আমরা 2 দিয়ে ভাগ করব যে ভগ্নাংশটা আছে। আর আছে 25 পয়সা, 25 পয়সা যেটা আছে তাকে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে মূল্যের অনুপাত হবে। এটা আগে ছিল সংখ্যার অনুপাত এটা, আর এখন এগুলো ভাগ করার ফলে তাহলে আমরা মূল্যের অনুপাত পেলাম। তাহলে মূল্যের অনুপাত কত হলো আমাদের 2:3/2:1, মানে এটা দাঁড়াবে হচ্ছে অনুপাতটা 4:3:2। তাহলে টোটাল সংখ্যা মূল্যের অনুপাত পেলাম আমরা কত 4:3:2। তাহলে মোট কত আছে 4 আর 3 7 আর 2 9, টোটাল 9 ইউনিট হচ্ছে এখানে। তাহলে দেখো টোটাল 9 ইউনিট, সেটার ভ্যালুটাই তো বলেছে 180 টাকা মোট। তাহলে 9 ইউনিট মানে 180 টাকা, তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে 1 ইউনিট মানে 20 টাকা। তাহলে দেখো তাহলে এদের সংখ্যা কতগুলো, এদের মূল্য কত আছে, 1 টাকার মূল্যের পরিমাণ কত আছে 4 দিয়ে 4 কুড়ি 80 টাকা, আর 3 দিয়ে 3 কুড়ি 60 টাকা, আর 25 পয়সা হচ্ছে কত হচ্ছে 40 টাকা। তাহলে 80 টাকা, 1 টাকার মুদ্রা মিলিয়ে হচ্ছে 80 টাকা। তাহলে 1 টাকার সংখ্যা কত আছে 80টাই আছে, কারণ 1 টাকার মুদ্রার ভ্যালু হচ্ছে 1 টাকাই। কিন্তু 50 পয়সা, মোট 50 পয়সার সংখ্যা মিলিয়ে 60 টাকা হয়েছে। তাহলে মোট 50 পয়সার সংখ্যা কত আছে 60, একে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 120টা নিশ্চয়ই 50 পয়সা আছে, তাহলে 120টা 50 পয়সা থাকলে তবেই তো সেটা মিলিয়ে মোট 60 টাকা হবে। আর 25 পয়সা আছে কত, এটা 25 পয়সাকে নিশ্চয়ই 4 দিয়ে গুণ করতে হবে, 4 4 16, 160। ঠিক আছে, তাহলে আমাদের বলেছে 50 পয়সার সংখ্যা কত, 50 পয়সার সংখ্যা কত হচ্ছে দেখো 120। 50 পয়সার সংখ্যা কোথায় আছে 120, অপশান এতে আছে 120। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আর 4 দাগের কোশ্চেন, নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত দেওয়া আছে, ব্যাগে মোট 102 টাকা আছে। তাহলে এখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে, টাকার পরিমাণ দেওয়া আছে, ঠিক উল্টোটা। যদি সংখ্যা থাকে তাহলে টাকা দেওয়া থাকবে, আর যদি আমাদের মোট মূল্যের অনুপাত দেওয়া থাকে তাহলে আমাদের সংখ্যা দেওয়া থাকবে। এই দুটো টাইপেরই অঙ্ক এখান থেকে সাধারণত পরীক্ষায় দেয়। তো আসো দেখি এই অঙ্কটা কীভাবে সলভ করি। দেখো 3:, তাহলে হচ্ছে সংখ্যার অনুপাত কত 3:4:10। তাহলে সংখ্যা থেকে যদি আমি মূল্যের অনুপাতে নিয়ে যেতে চাই তাহলে এটাকে কী হতে হবে, প্রথমে আছে 1 টাকা, তাহলে নিশ্চয়ই একে 1 দিয়ে ভাগ করতে হবে। আর পরে আছে 50 পয়সা, 50 পয়সা তো মানে একে 2 দিয়ে ভাগ করতে হবে। আর পরে আছে 10 পয়সা, কারণ 10টা 10 পয়সা দিলে তবে 1 টাকা হবে, কারণ তাই একে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এদের মূল্যের অনুপাত কত হবে 3:2:1। তাহলে দেখো মোট এই অনুপাতগুলো যোগ করে কত পাচ্ছি আমি 3 আর 2 5 আর 1 6। তাহলে টোটাল আমরা পেলাম 6 ইউনিট, সেটা মিলে হচ্ছে 102 টাকা হবে। তাহলে টোটাল 1 ইউনিট মানে কত হবে 6 17 102 হয়, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 17 টাকা। তাহলে 1 ইউনিট যদি 17 টাকা হয় তাহলে আমাদের দেখো 3 আছে, 1 টাকার পরিমাণ হচ্ছে 3, 1 টাকার ভাগ 3, তাহলে 3 17 কত হচ্ছে 51 টাকা। 50 পয়সার মোট ভ্যালু হচ্ছে 17 দুগুণে 34 টাকা, আর 10 পয়সার ভ্যালু আছে মোট 17 টাকা। কিন্তু এটা হচ্ছে টাকার অনুপাত, তাহলে এদের যদি সংখ্যা পেতে হয় আমাদের বলেছে 10 পয়সার সংখ্যা কত, তাহলে 10 পয়সাটাই বের করি। 10 পয়সা নিশ্চয়ই 10 দিয়ে গুণ হবে, তাহলে 170 হবে। 170খানা 10 পয়সা থাকলে তবেই তো 17 টাকা হয়, ঠিক আছে, কারণ 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 170 কোথায় আছে অ্যান্সার, অপশান ডিতে আছে অ্যান্সার। তাহলে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল আমাদের টাকা পয়সার টাইপ। টাকা পয়সার এই টাইপের অঙ্কটা পরীক্ষা আসে, এই টাইপের মধ্যে দুটো জিনিস শিখলাম আমরা মেনলি। আমাদের এখানে দেখো প্রথমে আমরা যে অঙ্কগুলো করেছিলাম এখানে কী দেওয়া ছিল, আমাদের মুদ্রার পরিমাণ দেওয়া ছিল, সংখ্যা দেওয়া ছিল প্রথমে, কিন্তু তাদের ভ্যালু মূল্যের অনুপাত দেওয়া আছে ব্যাস। তারপরে দেখো এখানে কি আছে, মুদ্রার পরিমাণ দেওয়া আছে আর হচ্ছে তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে মোট এখানে টাকা দেওয়া আছে, তাদের সংখ্যার অনুপাত দেওয়া আছে। তারপরে দেখো এখানে কি আছে, টাকা দেওয়া আছে,
ঠিক আছে, টাকা দেওয়া আছে আর সংখ্যার অনুপাত দেওয়া আছে। তাহলে এই ছিল আমাদের ফার্স্ট টাইপের একটা টাইপের অঙ্ক। ঠিক আছে, এবার চলে আসছে আমরা দ্বিতীয় টাইপের, টাইপ 2। ঠিক আছে, টাইপ 2টা দেখো কী ধরনের অঙ্ক। এই ধরনের অঙ্ক বলছে এ ও বি এর মাসিক আয় ও ব্যয়, এটা ব্যয় হবে, সরি এটা ব্যয় হবে, ব্যয় হবে, এখানে ব্যয়ের হয়ে গেছে। আয়, মাসিক আয় ও ব্যয়ের অনুপাত কত দেওয়া আছে? 3:2 আর বলেছে 5:3। যদি প্রত্যেক মাসে 1000 টাকা করে সঞ্চয় করে তাহলে বি এর মাসিক আয় কত? এই ধরনের অঙ্ক। ধরো আমি ইন জেনারেল একটু বুঝিয়ে নিই। ধরো এ একটা ব্যক্তি আছে আর বি একটা ব্যক্তি আছে, তাহলে এদের দুজনের মাসিক আয়ের অনুপাত ধরো প্রথমে দেওয়া আছে কত, এদের মাসিক আয়ের অনুপাত হচ্ছে A:B, আর ব্যয়ের অনুপাত কত দেওয়া আছে? ব্যয়ের অনুপাত ধরো C:D দেওয়া আছে, C:D দেওয়া থাকলো, এবং এরা বলছে প্রত্যেকে X টাকা করে সঞ্চয় করে। তাহলে তাহলে তাদের আয় কত, ব্যয় কত, এটা কি করে বের করবে? এটার ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করি, একটা ফর্মুলা আছে, সেটা মনে রাখবে সূত্রটা। সবার প্রথমে এই দুটো যে অনুপাত দেওয়া আছে এখান থেকে AD আর BC, ঠিক আছে, AD মাইনাস BC বা এদের ডিফারেন্স, এই ডিফারেন্সটা মনে রাখবে, মানে কোনাকুনি গুণ করবে, মানে A:B আর C:D, মানে এই কোনা এর সঙ্গে D গুণ করবে আর সির সঙ্গে D গুণ করবে। তাহলে AD মাইনাস BC, এটার ডিফারেন্সটা মনে রাখলে, ঠিক আছে, এটার ডিফারেন্স মনে থাকলো। এইবার আমরা চলে আসছি আয় ও ব্যয় কী করে বের করবো। দেখো AD মাইনাস BC বেরোলো। এইবার দেখো যখন আমরা কী করবো, যখন আমরা আয় বের করবো, আয় চলে আসবে, এখানে আয় আছে, আয়ের অনুপাত কত? A:B। তাহলে আয় হচ্ছে, প্রথমটার আয় হচ্ছে AX নেব, আর নিচেই হচ্ছে AD মাইনাস BC, এটা রাখবো। আর হচ্ছে যখন এটা আয় চলে আসবে তাহলে এখানে ব্যয়ের অনুপাতটা এখানে করব D মাইনাস C, এটা করে দেবো। তাহলে এটা হচ্ছে প্রথম এই নামক ব্যক্তি, এই ব্যক্তির আয়। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে যেহেতু এখানে A নিয়েছি এর জন্য, আর এখানে তাহলে B নেব, B ইন্টু X করবো, আর নিচেই এই AD মাইনাস BC এটা রাখবো, আর সঙ্গে D মাইনাস C এটা করে দেবো। জাস্ট মানে হচ্ছে X ইন্টু D মাইনাস C বাই AD মাইনাস BC এটা রাখবো, আর সঙ্গে যদি প্রথম ব্যক্তি হয় তাহলে A গুণ করে দেবো, দ্বিতীয় ব্যক্তি হলে তার যে অনুপাতের যে পরিমাণটা আছে সেটা গুণ করে দেবো। এই হচ্ছে আয়ের পরিমাণ। যদি আমরা ব্যয়ের ক্ষেত্রে বের করি, এখানে ব্যয়ের ক্ষেত্রে হলে কি হবে, এখানে এই যে D মাইনাস Cটা থাকছে, D মাইনাস C এটার জায়গায় A মাইনাস B হয়ে যাবে, আর এখানে ABর জায়গায় এখানে CD হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস এইটুকুই, জাস্ট চেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট সূত্র, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। ঠিক আছে, তো চট করে সহজে ফর্মুলাটা একটু মনে রাখার চেষ্টা করো, এই ফর্মুলার সাহায্যে আমরা খুব সহজেই করতে পারবো অঙ্কের সমাধান। তো দেখো এই অঙ্কটার সমাধান করি এইটার সাহায্যে। কী বলেছে, এ ও বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 3:2 এবং 5:3। তাহলে এখানে তুমি লিখে নাও যে এইভাবে পাতিয়ে নাও, 3:2 আর ব্যয়ের অনুপাত বলেছে 5:, মানে এটা হচ্ছে ইনকামের অনুপাত, আর এটা হচ্ছে এক্সপেন্ডিটিউরের অনুপাত। ঠিক আছে, মানে ব্যয়ের অনুপাত 5:3। তাহলে এবার কোনাকুনি গুণ করো, দেখো 3 তিরিখে 9 আর 5 দুগুণে 10, তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে? AD মাইনাস BC, এর ডিফারেন্সটা আসলো হচ্ছে 1। এইবার দেখো, এবার বলেছে বি এর মাসিক আয় চেয়েছে আমাদের। মাসিক আয় যখন নেব তাহলে এইটার ডিফারেন্স করতে হবে, এইটার ডিফারেন্স 5-3 করো, 5-3 করলে 2 পাবে। এবার দেখো বি এর আয়, মানে বি এর আয়ের অনুপাত কত আছে? 2, তাহলে 2 ইন্টু, এবার X টাকা করে সঞ্চয় করে বলছে, তাহলে এটা 1000 করো, গুণ, এবার দেখো এইটার যে ডিফারেন্স এটা 2, ঠিক আছে, আর নিচেই AD মাইনাস BC যেটা করেছিলাম সেটা পেয়েছিলাম 1, তাহলে এটা হলো, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4000 টাকা হবে। ঠিক আছে, তাহলে বি এর মাসিক আয় পেলাম কত? 4000 টাকা। কত সহজে আমরা শুধু জাস্ট ফর্মুলাটার সাহায্য নিয়ে করতে পারলাম। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি, এই কোশ্চেনের অ্যান্সার। আসো আরেকটা উদাহরণ নিলে ধারণাটা আরেকটু পরিষ্কার হবে। চলে আসি নেক্সট কোশ্চেন, দেখো কী বলেছে, রাম ও শ্যামের আয়ের অনুপাত যথাক্রমে 4:3 এবং তাদের ব্যয়ের অনুপাত, এটা বারবার টাইপিংয়ে গণ্ডগোল হয়েছে, ব্যয়ের অনুপাত হচ্ছে 3:2। যদি তারা প্রত্যেকেই 2500 টাকা করে সঞ্চয় করে তবে তাদের আয় হবে কত? কত আয় হবে সেটা বের করতে বলেছে, দুটোই বের করতে বলেছে। তাহলে দেখো এখানে আয়ের অনুপাত, সবার প্রথমে আয়ের অনুপাতটা লিখে নিচ্ছি কত, 4:3, আর এক্সপেন্ডিটিউর মানে ব্যয়ের অনুপাত সেটা বলেছে কত, 3:2। তাহলে 3:2, ভালো করে লেখো, 3:2। তাহলে এবার দেখো কোনাকুনি গুণ করো, দেখো 4 দুগুণে 8 আর 3 তিরিখে 9, তাহলে কত হচ্ছে 9 বিয়োগ 8, এটা ডিফারেন্স করে পার্থক্য করলে কত আসছে? 1 আসছে, এটা রেখে দিলাম। এবার দেখো আয় চেয়েছে না তাদের আয়, তাহলে আয় হচ্ছে প্রথম জনের আয় 4 আর দ্বিতীয় জনের আয়ের ভাগ হচ্ছে 3। এবার দেখো 4-এর সঙ্গে আমরা কত গুণ করবো? যে টাকাটা সেভ করছে 2500 টাকা, তাহলে 2500 টাকা করো, ইন্টু এই যে ব্যয়ের ডিফারেন্স যেটা আছে সেটা করতে হবে, 3 - 2 মানে 1, আর নিচেই করে দেওয়া হচ্ছে AD মাইনাস BC 1। আর দ্বিতীয়টার ক্ষেত্রে হবে ব্যয় X 3 ইন্টু এই 2500 টাকা সেভ করেছে, তাহলে 2500 ইন্টু এই যে ডিফারেন্সটা পেয়েছি 3 - 2 সেটা 1, আর নিচেই 1। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? 4 25 কত হচ্ছে? 100,
মানে 10,000 টাকা, আর হচ্ছে 3/25 কত হচ্ছে 7500 টাকা, 7,500 টাকা। তাহলে প্রথম যে ব্যক্তি ছিল রাম, তার আয় হচ্ছে 10,000 টাকা, আর শ্যাম যে দ্বিতীয় ব্যক্তি ছিল 7,500 টাকা। কোথায় আছে 10,000 এবং 7,000? অপশান বিতে আছে 10,000 এবং 7,000। তাহলে অপশান বি হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। খুব সহজে ফর্মুলাটার সূত্রের সাহায্যে আমরা এটা খুব সহজে সুন্দরভাবে করতে পারলাম। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলে আসছে এরপরে এই একটা টাইপ, এরপরে আসছে তৃতীয় টাইপের বা 3 নম্বর টাইপের। দেখো একটু দেখে নাও। এটা বলছে যে কিছু টাকা এ বি সির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পায়। তাহলে তাদের অংশের অনুপাত কত, মানে তোদের টোটাল শেয়ারটা কত? কিচ্ছু না, খুব সিম্পল। জাস্ট একটু দেখো, এ বি আর বি সি এভাবে দেওয়া থাকবে, তাহলে সবসময় আমরা সি ধরবো। দেখো এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা, তাহলে আমি ধরে নিচ্ছি সি 1 টাকা পায়। তাহলে বি কত টাকা পাবে? দেখো বি বলেছে সি এর 4 গুণ টাকা পায়, সি 1 টাকা পেলে বি 4 টাকা পাবে। এবার তারপরে এই লাইনে চলে আসো, দেখো এ বলেছে বি এর দ্বিগুণ টাকা পায়, তাহলে বি যদি 4 টাকা পায়, এ কত টাকা পাবে? এর দ্বিগুণ টাকা 4 টাকা 8 টাকা। তাহলে দেখো এ বি সির অনুপাত কত পেয়ে গেলাম? এ বি সি এদের অনুপাত কত? 8:4:1। কত সহজে সুন্দর হয়, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, জাস্ট একটু ট্রিক, ঠিক আছে, শুধু একটু। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো কি বলেছে, বলেছে 3টি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, আর দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6। তাহলে দেখো প্রথম 3টে সংখ্যার অনুপাত পেলাম কত? 4:5:6, এটা দেওয়া আছে। এবার বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে 2400 টাকা। প্রথম এবং তৃতীয় সংখ্যা মানে 4 আর 6 এই গুণফলটা বলেছে 2400 টাকা। তাহলে দেখো আমি এখানে এরকম করলে হবে না। দেখো প্রথম সংখ্যাটা আমি ধরে নিচ্ছি 4x, দ্বিতীয় সংখ্যাটা 5x, আর তৃতীয় সংখ্যাটা 6x। তাহলে গুণ করো 4x × 6x, এই গুণফলটা বলেছে 2400 টাকা। তাহলে এখান থেকে দেখো 4 আর 6 24 কেটে গেল, তাহলে থাকলো পরে 100। তাহলে x² পেলাম হচ্ছে 100, তাহলে x এখান থেকে পাবো কত? 10। যখনই 10 পেয়ে গেলাম, তাহলে সংখ্যা তিনটে কী হবে? 4x মানে 40, 5x মানে 50, আর 6x মানে 60। তার মানে 40, 50 এবং 60। কোথায় আছে 40, 50 এবং 60? অপশান বিতে আছে 40, 50, 60। অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ভিডিও। এখানে আমরা 3টে টাইপের অঙ্ক দেখলাম। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে তোমাদের। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আই হোপ আমরা পরের দিন থেকে অনুপাত ও সমানুপাতের আপাতত আর কোনো ভিডিও আবার পরে নিয়ে আসবো। তো নেক্সট আমরা এরপরে হচ্ছে অংশীদারি কারবারের কিছু ভিডিও নিয়ে আসবো।